হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জ্ঞানপীঠ অনলাইন। আমাদের চ্যানেল জ্ঞানপীঠ অনলাইনে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জিওগ্রাফি ক্লাস নাম্বার 2 নিয়ে আলোচনা করব। গতদিন আমরা ক্লাস নাম্বার 1 নিয়ে আলোচনা করেছিলাম, আজকে ক্লাস নাম্বার 2 নিয়ে আলোচনা করব। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ আমরা দিয়ে থাকছি প্রতিটি ক্লাসের একদম সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ নোটস আকারে, যা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো আজকে আমরা কিন্তু ক্লাস করব ভারতের প্রধান নদী নিয়ে, ঠিক আছে। এবার ভারতের প্রধান নদী যেটা সিন্ধু নদী, সেটা নিয়ে আমরা প্রথমে ডিসকাস করব যে সিন্ধু নদী কোথা দিয়ে প্রবাহিত হয়। সিন্ধু নদী কিন্তু জাস্কার এবং যে লাদাখ রেঞ্জে আছে সে তার মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়। সিন্ধু নদী কোন সাগরে পতিত হয়েছে? সিন্ধু নদী কিন্তু আরব সাগরে পতিত হয়েছে। আমি বলে রাখি যে ভারতের বেশিরভাগ নদী কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে, কিন্তু একমাত্র সিন্ধু নদী আছে যে শুধুমাত্র আরব সাগরে পতিত হয়েছে। এবার আমরা সিন্ধু নদীর উপনদীগুলি দেখব। সিন্ধু নদীর বাঁ দিকের উপনদী এবং ডান দিকের উপনদী দুদিকেরই দেখব। বাঁ দিকের আছে চন্দ্রভাগা নদী, শতদ্রু নদী, বিপাশা নদী, ইরাবতী নদী, তারপরে বিতস্তা নদী, তারপর ত্রাস নদী, তারপরে হলো সুরু নদী, তারপর হলো কৃষ্ণ গঙ্গা নদী, তারপর হলো জাস্কার নদী। আর ডান দিকের নদীগুলির নাম কি? ডান দিকের নদীগুলির নাম হলো শোক নদী, গিলগিট নদী, কাবুল নদী, কররাম নদী এবং গোমাল নদী। এবার এই নদীগুলি যাতে ভালো আমাদের মনে থাকে সেইভাবে আমরা স্মার্ট ওয়ার্ক করব, যাতে আমাদের এই নদীগুলি আসলে আমরা যাতে কোনো দিকেই আমাদের ভুল না হয়। তো তার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন ডান দিকের উপনদীগুলির কথা আমি বলি শোক নদী, ঠিক আছে। আমাদের জীবন থেকে যখন কেউ হারিয়ে যায় তখন আমরা কিন্তু শোক মানাই তো নাকি? যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যখন ব্রেকআপ হয়ে যায় দুজনের মধ্যে একজন কিন্তু শোক মানায়, হয় গার্লফ্রেন্ড না হয় বয়ফ্রেন্ড, দুজনেই শোক মানায় এমন কিন্তু হয় না, শুধুমাত্র একজনই শোক মানায়। তো সেই ক্ষেত্রে শোক বলতে কিছু জিনিস আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়াকে বোঝায়। তো সেটা দিয়ে আমি মনে রাখতে পারবো শোক নদী। তারপরে গিলগিট নদী, আমরা অনেক সময় বলি কিছু স্বার্থপর মানুষদের দেখে যে ও গিরগিটের মতো রং বদলায়, ঠিক আছে। তো সেটা দিয়ে আমরা মনে রাখতে পারবো গিলগিট। তারপর কাবুল নদী, যখন মুসলিম সম্প্রদায়ের বিবাহ হয় তখন কিন্তু কাবুল বলা হয়, ঠিক আছে। সেই কাবুল দিয়ে আমি মনে রাখতে পারি কাবুল নদী। তারপরে কররাম নদী, তারপর হলো গোমাল নদী। এবার গোমাল নদীটা কিভাবে মনে রাখতে পারবো? যেমন সাপোজ মনে করো ভারতবর্ষের 200 বছর কিন্তু যে ইংরেজরা রাজত্ব করেছিল, ঠিক আছে। তখন ভারতের যে লোকজন ছিল তাদেরকে কি বানিয়ে রেখেছিল? তাদেরকে কিন্তু গোলাম বানিয়ে রেখেছিল, কাদের? ইংরেজদের। তো সেক্ষেত্রে কিন্তু আমি গোমাল নদী বলতে পারি, ঠিক আছে। তো এইরকমভাবে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মনে রাখতে পারবে এবং কিন্তু পরীক্ষায় হলে গিয়ে তোমার ভাবনা চিন্তা করতে হবে না, কারণ যে কোনো কম্পারেটিভ এক্সামে কিন্তু টাইম লিমিট থাকে তার জন্য, ঠিক আছে। যারা দেখবে টপ করবে তারা সবসময় কিন্তু স্মার্ট ওয়ার্ক করে, ঠিক আছে। তারা কিন্তু এমন নয় যে তারা তোমার হার্ডওয়ার্ক করছে। যারা হার্ডওয়ার্ক করছে পাশাপাশি কিন্তু স্মার্ট ওয়ার্কও করছে। এখনের দিনের কম্পারেটিভ এক্সামে পাশ করতে গেলে বা একটা সরকারি চাকরি পেতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু স্মার্ট ওয়ার্কের যে হার্ডওয়ার্কের সাথে সাথে কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে, না হলে কিন্তু পিছিয়ে পড়বে তোমরা মেরিট লিস্ট অনুযায়ী। দেন দেখো সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত? সেটা কিন্তু চেনাব নদীর উপর নির্মিত। তারপর সিন্ধু জল চুক্তি এর অধীনে ভারত সিন্ধু নদীর প্রণালী দ্বারা বহনকৃত কত % জল ব্যবহার করতে পারে? এটা কিন্তু 1960 সালে যে চুক্তি হয়েছিল সেই ক্ষেত্রে সিন্ধু নদীর মাত্র কিন্তু 20% জল ইউজ করতে পারে আমাদের ভারত, যা বর্তমানে যে পেহেলগাম অ্যাটাক হয়েছিল তারপরে কিন্তু এই ভারত সরকার আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি কিন্তু এই চুক্তি তখন এই চুক্তি যে হয়েছিল সেই চুক্তিকে কিন্তু বরখাস্ত করে দেওয়া হয়েছে। এখন কিন্তু আর সিন্ধু নদীর উপরে কোনো চুক্তি নেই, যেটা 1960 সালে হয়েছিল। তারপর সিন্ধু ভারতের কেমন নদী? সিন্ধু কিন্তু ভারতের বহুবর্ষজীবী নদী, ঠিক আছে। মানে বহুবর্ষ মানে সবসময় জল থাকে। সিন্ধু নদীতে কিন্তু সবসময় জল থাকে, বর্ষা গ্রীষ্ম যে কোনো কালেই কিন্তু এই সিন্ধু নদীতে জল থাকে। তারপর আমরা পড়বো যে ভারতের আরেকটা ইম্পর্টেন্ট নদী কৃষ্ণা নদী, যেটা প্রতিবার যে কোনো পরীক্ষায় আসে। এই নদী যেটা
যেটা আমি গত ক্লাসে করিয়েছিলাম বিশ্বের নদীগুলি, এবং আজকে করাচ্ছি ভারতের নদীগুলি। এই দুইটা মিলিয়ে একটা প্রশ্ন কিন্তু যে কোনো কম্পারেটিভ এক্সামে তুমি বসো না কেন পরীক্ষায় আসবে। দেখবে আমি কিন্তু পাশাপাশি লিখে দিয়েছি যে কোন এক্সামে কোন প্রশ্নগুলি এসেছে। এই নদীর যে ক্লাসগুলি দিয়েছিলাম ক্লাস 1 এবং ক্লাস 2 এর বাইরে কিন্তু আসবে না, ঠিক আছে। ফার্স্ট দেখো কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায়। এটা কিন্তু পশ্চিম ঘাট পর্বতমালার মধ্যে কিন্তু কৃষ্ণা নদীর যে উৎপত্তি স্থল, ঠিক আছে। আর কৃষ্ণা নদী কিন্তু পতিত হয়েছে বঙ্গোপসাগরে। এর আগে আমরা কি দেখেছিলাম, সিন্ধু নদী পতিত হয়েছিল কোথায়, আরব সাগরে। আর এখন যে দেখছি কৃষ্ণা নদী পতিত হচ্ছে কিন্তু বঙ্গোপসাগরে। তারপর আমরা দেখব ভারতের পশ্চিম উপকূলে যে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের মূল কারণ কি। সেই বৃষ্টিপাতের কিন্তু মূল কারণ হলে যে আমাদের পশ্চিম ঘাট, ঠিক আছে। কৃষ্ণা নদী ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা কিন্তু কর্ণাটক রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তারপর আমি কিন্তু একটা ভিডিও বানাবো যেখানে কোন শহরের মধ্যে দিয়ে বা কোন যে রাজ্যের মধ্যে দিয়ে যে কোন নদী ভারতের প্রবাহিত হচ্ছে সেগুলির একটা কিন্তু ভিডিও আমি দেব। তারপর দেখো কৃষ্ণা নদীর উপনদীগুলি কি কি। কৃষ্ণা নদীর উপগুলি হলো তুঙ্গভদ্রা নদী, তারপর হলো কোয়না নদী, তারপর হলো ভীমা নদী, তারপরে হলো মল্লপ্রভা নদী, তারপর হলো ঘটপ্রভা নদী, তারপর হলো ইয়েরাল্লা নদী, তারপর হলো ওয়ানা নদী, তারপর হলো ডিঙ্গি নদী, তারপর হলো মুসি নদী এবং হলো দুধগঙ্গা নদী। এগুলিও স্মার্ট ওয়ার্ক করে তোমরা যার ভাগ করে যার মতানুসারে কিন্তু বানিয়ে নেবে স্মার্ট ওয়ার্ক করে, না হলে কিন্তু মনে থাকবে না। এবার আমরা পড়ব মহানদী। মহানদী কোথায় উৎপন্ন হয়। মহানদী কিন্তু যে ছত্তিশগড়ের যে উচ্চভূমি আছে সেখানে কিন্তু উৎপন্ন হচ্ছে। তাছাড়া কিন্তু ছত্তিশগড় এবং উড়িষ্যা রাজ্য, তাছাড়া ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, তারপর মধ্যপ্রদেশ, এই অঞ্চলগুলি কিন্তু জুড়ে প্রবাহিত হয় কি আমাদের যে মহানদী ভারতের। এবং এই মহানদী কিন্তু 860 কিলোমিটার দীর্ঘ। তারপর এই মহানদীও কিন্তু সেম বঙ্গোপসাগরে গিয়ে পতিত হচ্ছে। এবার ভারতের উপদ্বীপীয় তৃতীয় বৃহত্তম নদী কোনটি। এটা কিন্তু মহানদী। উড়িষ্যা রাজ্যের বৃহত্তম নদী কোনটি, এটাও কিন্তু মহানদী। তারপর আমরা ডিসকাস করব আমাদের নর্মদা নদী, ঠিক আছে। একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো, তাহলে নর্মদা নদী কিন্তু একটি পশ্চিম বাহী নদী। এবং এই নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হচ্ছে। এই নর্মদা নদী কিন্তু যে আমাদের অমরকণ্টক আছে সেই অমরকণ্টক থেকে কিন্তু উৎপন্ন হচ্ছে। এবং এই নর্মদা নদী মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। তারপর নর্মদা নদী কোন পাহাড়ে উৎপন্ন হচ্ছে। এটা কিন্তু অমরকণ্টক, আমি আগেও বললাম। এই নর্মদা নদী কোথায় পতিত হচ্ছে। এটা কিন্তু আরব সাগরে। আর সিন্ধু নদীও কিন্তু আরব সাগরে পতিত হচ্ছে, ঠিক আছে। নর্মদা নদী কোন পর্বত শ্রেণীর প্রবাহিত হচ্ছে। এটা কিন্তু বিন্ধ্য এবং যে সাতপুরা পর্বত শ্রেণী তার মধ্যে দিয়ে কিন্তু নর্মদা নদী প্রবাহিত হচ্ছে। দেন আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্ন, যেখানে উপদ্বীপ ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদী কি। আমাদের যে বৃহত্তম পশ্চিম বাহিনী নদী উপদ্বীপীয় সেটা হলো কিন্তু নর্মদা নদী। এবং এই নর্মদা নদী কোন নদীর সাথে যে সমান্তরালে প্রবাহিত হয় বা বিপরীত দিকে পতিত হয় সেটা হলো কিন্তু তাপ্তি নদী, ঠিক আছে। নর্মদা নদী কোন নদীর সাথে একে অপরের প্রায় সমান্তরালে প্রবাহিত হয়। হ্যাঁ, নর্মদা নদী এবং তাপ্তি নদী এই দুইটা নদী কিন্তু একে অপরের সমান্তরালে প্রবাহিত হয় কিন্তু বিপরীত দিকে পতিত হয়। সমান্তরালে কিন্তু প্রবাহিত হচ্ছে কিন্তু বিপরীত দিকে কিন্তু পতিত হয় কে, নর্মদা এবং তাপ্তি নদী। এই দুইটা নদী থেকে এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে এসে থাকে, এসএসসি বলো, রেলওয়ে বলো, আর যে কোনো স্টেটের তোমরা যে ট্যাট পরীক্ষা বলো সেখানে কিন্তু এসে থাকে। তারপর ব্রাহ্মণী, খড়কাই এবং সুবর্ণরেখা নদীর উৎসব ভারতের কোন রাজ্যে। সেটা কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে। তারপরে নর্মদা নদীর একটি উপনদী কি। নর্মদা নদীর একটি উপনদী কিন্তু তাওয়া নদী, ঠিক আছে। তাওয়া নদীটা কিন্তু প্রতিবার পরীক্ষায় এসে থাকে। এবার তাওয়া নদী কিভাবে মনে রাখবে। তাওয়া আমরা দেখবে রুটি বানাই যে পাত্রটার মধ্যে সেটাকে কিন্তু আমরা তাওয়া বলে থাকি, ঠিক আছে। তাহলে নর্মদা নদীর একটি উপনদীর নাম কি, তাওয়া, ঠিক আছে। এইভাবে যদি তোমরা দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের যে পড়াশোনাটা আরও কিন্তু ভালো হয়ে যাবে এবং তোমার কিন্তু যে মনে রাখার যে প্রসেসটা সেটা কিন্তু তোমার খুব ভালো হবে। দেন পরবর্তী আমরা দেখব ভারতের তাপ্তি নদী। ভারতের দাক্ষিণাত্য মালভূমি হলো একটি ত্রিভুজাকার স্থলভাগ যা ড্যাশ নদীর দক্ষিণে অবস্থিত। এই যে
তাপ্তি নদীর দক্ষিণে কিন্তু অবস্থিত ভারতের দাক্ষিণাত্যের মালভূমি, ঠিক আছে। তারপরে তাপ্তি নদীর উৎসস্থল কোনটা? তাপ্তি নদী কিন্তু মধ্যপ্রদেশে উৎপত্তি হচ্ছে। তারপর তাপ্তি নদী অববাহিকা কোন রাজ্য জুড়ে বিস্তৃত? সেটা কিন্তু মহারাষ্ট্র। তারপর তাপ্তি নদী কোথায় পতিত হয়েছে? সেটা কিন্তু আমাদের যে আরব সাগর, সেই আরব সাগরে কিন্তু তাপ্তি নদী কি হয়েছে? পতিত হয়েছে। পরবর্তী আমরা দেখব পূর্ব দিকে প্রবাহিত নদী নয়, ঠিক আছে। মাহি নদী কিন্তু কোনোদিন পূর্ব দিকে প্রবাহিত হয় না। কোন নদী? মাহি নদী কিন্তু কোনোদিন পূর্ব দিকে প্রবাহিত হয় না। তাহলে আমাদের জানতে হবে যে পূর্ব দিকে প্রবাহিত নদী এবং পশ্চিম দিকে প্রবাহিত নদীগুলি কি কি, ঠিক আছে। তাহলে এগুলি আমরা কিন্তু শেষের দিকে বলে দেব। তারপর দেখো লুনি নদী। লুনি নদী হলো কোন নদী কোনো সাগরে পতিত হয়নি? এটা কিন্তু লুনি নদী। লুনি নদী কিন্তু কোনো সাগরে পতিত হয়নি। এটা কোথায় পতিত হয়? এটা কিন্তু কচ্ছের রণে পতিত হয়। তারপরে থর মরুভূমির দীর্ঘতম নদী কি? থর মরুভূমির দীর্ঘতম নদী কিন্তু লুনি নদী, ঠিক আছে। তারপর আমরা পড়ব ঝাওয়ার বাঁধ হলো ঝাওয়াই নদীর উপর নির্মিত একটি জলাধার, যা কোনো নদীর উপনদী। সেটা কিন্তু লুনি নদীর উপনদী। কোন নদীটি কোনো সমুদ্রে পতিত হয়নি? এটা কিন্তু বনস নদী, যেটা কোনো সমুদ্রে পতিত হয়নি। তারপর কিন্তু আমরা পড়ব গোদাবরী নদী, ঠিক আছে। গোদাবরী নদী তোমরা শুনেছ, বলো তো গোদাবরী নদী কি? গোদাবরী নদী কিন্তু ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী, ঠিক আছে। ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কিন্তু গোদাবরী নদী। এবং এই নদীর উৎসস্থল কোনটা? এই নদীর উৎসস্থল কিন্তু তুম্বকেশ্বরে কিন্তু গোদাবরী নদীর উৎসস্থল। তারপর গোদাবরী নদীর উৎপত্তি কোন শহরে হয়েছে? এটা কিন্তু মহারাষ্ট্র। বেশিরভাগ নদী মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এই জায়গায় কিন্তু উৎপন্ন হয়েছে। তারপর পরবর্তী আমরা দেখব গোদাবরী নদী কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে ভারতের বেশিরভাগ নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এক্সেপশন কিছু বাদ দিয়ে। তারপর গোদাবরী নদীকে কিন্তু আমরা জানি দক্ষিণ গঙ্গা বা দাক্ষিণাত্যের গঙ্গা। তাহলে কোন নদীকে দক্ষিণ গঙ্গা বা দাক্ষিণাত্যের গঙ্গা বলা হয়? সেটা কিন্তু গোদাবরী নদীকে। এবার গোদাবরী নদীর আমরা কিন্তু উপনদী কিছু পর্ব, যেগুলি প্রতিবার পরীক্ষায় এসে থাকে। প্রথম হলো গোদাবরী নদীর উপনদী পভারা, তারপর হলো মঞ্জিরা, তারপর হলো মনের নদীগুলি। গোদাবরী নদীর ডান দিকের উপনদী গঙ্গা নদীর ব্যবস্থা, ঠিক আছে। পরবর্তী আমরা দেখব গঙ্গা নদী। ভারতের দীর্ঘতম নদী কি? গঙ্গা নদী। যদি আমরা জিজ্ঞাসা করি যে ভারতের দীর্ঘতম নদী কি, সেটা কিন্তু গঙ্গা নদী। এবং এই আমাদের যে গঙ্গা নদী, সেটাও কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। এবং এই গঙ্গোত্রী যে হিমবাহ, অর্থাৎ গঙ্গা নদী থেকে যে উৎপন্ন গঙ্গোত্রী হিমবাহ, সেটা কিন্তু কোথায় গিয়ে কোন রাজ্যে অবস্থিত? সেটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে। তারপর আমরা পড়ব গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য। অনেক সময় এটা দিয়ে দেয়, তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি এখানে। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কিন্তু 2525 কিমি। তারপর গঙ্গা নদী কোথায় গিয়ে পতিত হচ্ছে? বঙ্গোপসাগরে বলেছি আমি। তারপর গঙ্গা নদী কিন্তু বাংলাদেশের মধ্যে কি নামে পরিচিত? গঙ্গা নদী কিন্তু বাংলাদেশের মধ্যে পদ্মা নামে পরিচিত, ঠিক আছে। গঙ্গা নদী কিন্তু ভারত হয়ে তারপর বাংলাদেশে চলে যায়, ঠিক আছে। সেই বাংলাদেশে গঙ্গা নদীকে পদ্মা নদী বলা হয়। গঙ্গা নদীর অববাহিকা ভারতের কয়েকটিরও বেশি রাজ্যের মধ্যে দিয়ে যায়। এই গঙ্গা নদী কিন্তু ভারতের প্রায় 10টির কাছাকাছি নদীর মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়, ঠিক আছে। এবার কোনটি গঙ্গা নদীর প্রধান উপনদী বা উপদ্বীপের উচ্চভূমি থেকে এসেছে? এটা কিন্তু সোন নদী, তারপর হলো চম্বল নদী, তারপর হলো বেতোয়া নদী। এই নদীগুলি কিন্তু উপদ্বীপীয় উচ্চভূমি থেকে এসেছে। তারপর ঘাগড়া ও সোন গঙ্গা নদীর উপনদী, ঠিক আছে। ঘাগড়া ও সোন কোন নদীর উপনদী? সেটা কিন্তু গঙ্গা নদীর উপনদী। তারপর গঙ্গার বৃহত্তম দক্ষিণ উপনদীগুলির মধ্যে সোন নদীটি কোন রাজ্যে উৎপন্ন হয়েছে? যে গঙ্গার উপনদী আছে একটা সোন উপনদী, সেইটা কোন রাজ্যে উৎপন্ন হয়েছে? সেটা কিন্তু মধ্যপ্রদেশে উৎপন্ন হয়েছে। গঙ্গা ও সোন নদীটি কোথায় প্রবাহিত হয়েছে? সেটা কিন্তু মগধে প্রবাহিত হয়েছে, যেটা আমরা হিস্ট্রিতে পড়ি। মগধ সম্প্রদায় নিয়ে আমরা কিন্তু পড়ি, ঠিক আছে। সেই গঙ্গা আর যে সোন নদী, সে কিন্তু মগধের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। অলকানন্দা ও ভাগীরথী দুইটি প্রধান নদী মিলিত হয়ে কোন নদী সৃষ্টি করেছে? অলকানন্দা ও ভাগীরথী
অলকানন্দা ও ভাগীরথী এই দুইটা নদী মিলিত হয়ে কিন্তু গঙ্গা নদীর সৃষ্টি করেছে। এবং কোন প্রয়াগে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে সেটা কিন্তু দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দা মিলে কিন্তু সঙ্গমস্থলে গঙ্গার সৃষ্টি হয়েছে। তোমরা জানো কিন্তু অনেকেই এইগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গঙ্গা নদীর উপনদীগুলি এবার আমরা জানবো। প্রথম হলো বাম দিকের উপনদী, সেটা হলো রামগঙ্গা, ঘাগড়া, গোমতী, গণ্ডকী, বুড়ি, গণ্ডক, কোশি এবং মহানন্দা, এগুলি কিন্তু বাম দিকে গঙ্গা নদীর উপনদী। এবার ডান দিকের নদী কি? যমুনা। দেখবে যমুনা একটা ফেমাস কিন্তু নদী, এটা কিন্তু গঙ্গা নদীর উপনদী। যমুনা কিন্তু গঙ্গা নদীর উপনদী। যমুনা, কালিন্দী, ফুলহার, তামসা, কর্মনাশা, সোন, পুনপুন, ফন্ড, কিউল, চন্দন, অজয়, দামোদর, রূপনারায়ণ, এই সবগুলি কিন্তু গঙ্গা নদীর ডান দিকের নদী। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু যমুনা নদী এবং দামোদর নদী, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট নদী। গণ্ডক নদী হলো কোন নদীর উত্তর তীরের উপনদী? গণ্ডক নদী কিন্তু গঙ্গা নদীর যে উত্তর দিকের উপনদী কিন্তু, ঠিক আছে। কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? এটা কিন্তু কোশি নদীকে বলা হয় যে বিহারের দুঃখ। কেন? কোশি নদীটি সব থেকে বেশি সুনামি এবং বন্যা হয়ে থাকে। এবার আমরা পড়ব কিন্তু ভাগীরথী। যে কোশ্চেনগুলি আমি পড়াচ্ছি সেই কোশ্চেনগুলি কিন্তু বিভিন্ন এক্সামে এসে গেছে এবং এইগুলির বাইরে কিন্তু পরীক্ষায় আসে না, এগুলি বারবার কোনো না কোনো পরীক্ষায় রিপিট করা হয়। তারপর আমরা পড়ব ভাগীরথী, ঠিক আছে। ভাগীরথী নদী গঙ্গা নদীর কিন্তু একটা প্রবাহ। গঙ্গা নদীর একটা প্রবাহ কি? ভাগীরথী নদী। এবং এই ভাগীরথী নদীর একটা প্রধান উপনদী কিন্তু ভিলাংনা। এইটা কিন্তু পরীক্ষায় আসে প্রতিবার, যে ভাগীরথী নদীর উপনদী কি? সেটা কিন্তু ভিলাংনা। এবার আমরা পড়ব যমুনা নদী, যেটা কি গঙ্গা নদীর উপনদী। সেটা কি পড়ব? যে যমুনা নদীর দীর্ঘতম উপনদী কি? এটা কিন্তু টন উপনদী। যমুনা নদীর উপনদীগুলি কি কি? এবার যমুনারও কিন্তু আবার উপনদী আছে, যেটা হলো টন উপনদী, বেতওয়া নদী, তারপরে হিন্দন নদী, চম্বল নদী, গিরি নদী, ঠিক আছে। এবার আমরা সবথেকে যে নর্থ ইস্টের সব থেকে বড় নদী যেটা ব্রহ্মপুত্র, এবং যার জন্য সবথেকে বেশি নর্থ ইস্টের মধ্যে বন্যা হয়, তার কথা কিন্তু আমরা পড়ব। আশা করি তোমরা বুঝে গেছো। যারা নর্থ ইস্ট থেকে আমাদের চ্যানেলকে দেখছো, আমাদের প্রতি ক্লাসগুলি দেখো, তাদের উদ্দেশ্য বলছি যে ব্রহ্মপুত্র নদীর জন্যেই কিন্তু নর্থ ইস্টে সব থেকে বেশি বন্যা হয়। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার অনেক উৎসাহিত বাড়ে এবং এমন নতুন ক্লাস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। এবং সম্পূর্ণ কিন্তু এই ক্লাসগুলির যে নোট PDF আকারে তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো দেরি না করে এখনই জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো এরপরে দেখো ব্রহ্মপুত্র নদ, যেটা দেখো উৎপত্তি কোথায় হচ্ছে? কেলাস রেঞ্জের চেমাইউডুং হিমবাহে। এবং সুন্দরবন বদ্বীপ দুইটি নদী দ্বারা সৃষ্ট। নদী দুইটি কি? সুন্দরবন কিন্তু একটা গঙ্গা এবং একটা ব্রহ্মপুত্র, এই দুইটা মিলিত হয়ে কিন্তু সুন্দরবন বদ্বীপ গঠিত হয়েছে, ঠিক আছে। ব্রহ্মপুত্র নদীটি কোন বাগ দিয়ে ভারতে প্রবেশ করে? ব্রহ্মপুত্র নদী কিন্তু যে নামচা বারোয়াতে উল্টা যে ইউ থাকে, এই ইউ শেপ আকৃতির মধ্যে দিয়ে কিন্তু ভারতের মধ্যে প্রবেশ করছে। তারপরে ইয়াংলুং জাংবো নদীটি ভারতের কি নামে পরিচিত? এটা কিন্তু ব্রহ্মপুত্র, অর্থাৎ ইয়াংজু জাংবো, যেটা চীনের মধ্যে বলা হয় তিব্বতে বলা হয় ইয়াংজুং জাংবো, যেটাকে ভারতে বলা হয় ব্রহ্মপুত্র। এবং ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? সাংপো নামে কিন্তু পরিচিত, ঠিক আছে। তারপর হলো বুড়োহি হিদিং কোন নদীর উপনদী? এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপনদী। লোহিত নদী কোন নদীর একটি উপনদী? সেটা কিন্তু ব্রহ্মপুত্রর উপনদী কিন্তু লোহিত নদী। এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের দীর্ঘতম নদী সেতু দোলা সাদিয়া কোন নদীর উপর নির্মিত হচ্ছে? এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপর। অলরেডি এটা কিন্তু নির্মিত হচ্ছে প্রায় শেষের দিকে। তারপর ভারতের কোন নদীকে জাতীয় জলপথ 2 তৈরি হয়? এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর মধ্যে যে জাতীয় জলপথ 2 কিন্তু নির্মিত হয়েছে। তারপর আমরা পড়ব দামোদর নদ। বরাকর
কোন নদীর উপনদী? এটা কিন্তু দামোদরের উপনদী। দামোদর নদের উৎপত্তি হয়েছে কোন মালভূমি থেকে? দামোদর নদের কিন্তু উৎপন্ন হয়েছে ছোটনাগপুরের যে মালভূমি আছে সেই মালভূমিতে কিন্তু উৎপন্ন হয়েছে। দামোদর নদের মোহনা কোথায় অবস্থিত? যে দামোদর নদ তার কিন্তু মোহনা অবস্থিত এবং যা কলকাতা থেকে প্রায় 50 কিমি দক্ষিণে হুগলি নদীর সঙ্গমে অবস্থিত। এবার বাকি কিছু ছোট ছোট আমরা রিভার পর্ব যার থেকে প্রতিবার প্রশ্নে এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট, আমরা সেগুলি ডিসকাস করব। তারপর দেখো সরাইউ নদীটি কোন নদীর উপনদী? এটা কিন্তু যে সারদা নদী আছে সেই নদীর কিন্তু উপনদী। এবার কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? এই দক্ষিণের গঙ্গা কিন্তু কাবেরী নদীকে বলা হয়, ঠিক আছে। এবার কাবেরী নদীর একটা উপনদী কি? কাবিনী উপনদী। রানী কি ভাম বা রানী ধাপকুয়ো কোন নদীর তীরে অবস্থিত? সরস্বতী নদীর তীরে অবস্থিত, যেটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। রানী কি ভাব বা রানীর ধাপকুয়ো যেটা সরস্বতী নদীর তীরে অবস্থিত। কোশি নদীর প্রাচীন নাম কি? কোশি নদীর প্রাচীন নাম কিন্তু কোশিকা ছিল, যেটাকে পরবর্তী সময় এটাকে পরবর্তী সময়ে এটাকে পরিবর্তন করে নাম রাখা হয়েছে কোশি নদী, ঠিক আছে। বিয়াস নদীর প্রাচীন নাম কি? বিয়াস নদীরও কিন্তু প্রাচীন নাম ছিল বিপাশা নদী, যেটা পরবর্তী সময় পরিবর্তন করে নাম রেখেছে বিয়াস নদী। তারপর হলো সুরমা নদীটি কোন নামে পরিচিত? এটা কিন্তু বরাক নদী নামে পরিচিত। সমুদ্র এবং মহাসাগরের মধ্যে দুইটি বৃহৎ জলাশয়ের সংযোগকারী জলের একটি সরু পথকে কি বলে? এরকম লাইন তুলে দিয়ে দেব, তোমার কিন্তু আনসার লিখতে হবে, ঠিক আছে। কি বলছে? সমুদ্র আর মহাসাগর, ঠিক আছে। সমুদ্র এবং মহাসাগরের মধ্যে দুইটি বৃহৎ জলাশয়ের সংযোগকারী জলের একটি সরু পথ থাকে, সেই পথকে কি বলা হয়? সেটাকে প্রণালী কিন্তু বলা হয়। তারপর দুইটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? দোয়াব বলা হয়, ঠিক আছে। দুইটা নদীর যখন মধ্যবর্তী অংশ থাকে। তারপরে 3 দিক জল দ্বারা বেষ্টিত ভূভাগ উপদ্বীপীয় নামে পরিচিত। 3 দিক জল দ্বারা বেষ্টিত ভূভাগকে কি নামে পরিচিত? উপদ্বীপ নামে পরিচিত। সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে কি বলা হয়? তাকে কিন্তু উপহ্রদ বলা হয়। এবার অনেকবার পরীক্ষাতে এগুলি এসেছে। একটি আংশিকভাবে সীমাবদ্ধ উপকূলীয় জলাশয় যেখানে সমুদ্রের নোনা জল নদী এবং স্রোতের সাধু জলের সাথে মিশ্রিত হয় তাকে কিন্তু বলা হয় মোহনা। তারপর পর্ব আমরা প্রবাহিত জল জুড়ে একটি প্রতিবন্ধক বা প্রবাহকে বাধা দিয়ে নির্দেশ করে বা বাধা দেয় প্রায়শই একটি জলাধার, হ্রদ বা আটকে দেওয়া, যাকে কি বলা হয়? বাঁধ। আমরা দেখবে বাঁধ দেয় যে কোনো একটা জলাশয়কে আটকে দেওয়ার জন্য, ঠিক আছে। হিমবাহ সাধারণত কোথায় পাওয়া যায়? হিমবাহ কিন্তু পর্বতের মধ্যে দেখা যায়, ঠিক আছে। নদী সমভূমিকে প্রবেশ করার সময় একটি মোড় নেয় এবং একটি বড় বাঁক তৈরি করে, যা কি নামে পরিচিত? যা কিন্তু নদী বাঁক বা মিয়ান্ডার বলা হয়, ঠিক আছে। তারপর হিমালয়ের নদীগুলির নিম্ন গতিপথ কেমন আকৃতি? এটা কিন্তু অশ্বক্ষুরা আকৃতি, ঠিক আছে। অশ্বক্ষুরা আকৃতি মানে ঘোড়ার পায়ের মতো দেখতে, ঠিক আছে। তারপর হলো হিমালয়ের অধিকাংশ নদী কি ধরনের? হিমালয়ের কিন্তু যে অধিকাংশ নদী থাকে এটি কিন্তু নিত্যবহ, অর্থাৎ প্রতিদিন বাহিত হয়। তাহলে আমাদের কিন্তু যে নদী ছিল ভারতের সেইগুলি কিন্তু আজকে কমপ্লিট করে দিলাম জিওগ্রাফি ক্লাস নাম্বার 2 এর। নেক্সট কিন্তু আমরা অন্যান্য ক্লাস নিয়ে চলে আসব। যারা আমাদের ভিডিওগুলি দেখছো তারা কিন্তু অবশ্যই আমাদের ক্লাসগুলি ফলো করবে। আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকছি আমাদের এই ক্লাসের পিডিএফগুলি, যা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে।